আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আগের পর্বে দেখিয়েছিলাম আস্ত আম 2 টুকরো করে মোরব্বার রেসিপি। তবে আজ করে দেখাবো কাঁচা আমের ঝুরি মোরব্বা। অনেক মজার এই রেসিপিটি করে ফেলা যায় ঝটপট প্রস্তুতিতেই। রোদে দেওয়ার ঝামেলা তো নেই বললেই চলে এই মোরব্বায়। তাই যদি এই ঝুরি মোরব্বার রেসিপিটি তৈরি করে না থাকেন কখনো, তবে বাজারের কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন আমার এই প্রক্রিয়াটি ফলো করে। মোরব্বা বা আচার এক এক আইটেম এক এক রকমের টেস্ট। এই মোরব্বাটি হচ্ছে একটু শক্ত, একটু নরম, একটু টক, একটু মিষ্টি। তবে মোরব্বা যেহেতু ঝাল একদমই নেই এই রেসিপিটিতে, বাচ্চারা তো খুবই পছন্দ করে এই মোরব্বার আইটেমটি। তো চলুন দর্শকগণ, আমাদের মূল প্রক্রিয়া চলে যাচ্ছি। এই রেসিপির জন্য আমার লাগছে কচকচে কাঁচা আম। কাঁচা আম এখানে 2 কেজির মতো নিয়েছি। একদম আগের রেসিপির আমগুলোই এখানে আমি ব্যবহার করেছি। এই আমগুলোতে খুব বেশি আঁশ থাকে না, আবার খুব বেশি মাংস না থাকায় খুব সহজে গলে যায় না, আবার খুব বেশি শক্ত বা আঁশতে মনে হয় না। আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছুরি বা বটির সাথে একটু কেচে নিতে হবে। আপনারা চাইলে সরাসরি দা দিয়ে আগে বড় টুকরো করে পরে ভাজির মতো কুচি করে নিতে পারেন। আমের এই কুচি ভাবটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবে না। খুব বেশি পাতলা করলে এগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে বা গলে যাবে, আর খুব বেশি মোটা করলে কিন্তু টকটক ভাবটা কেটে যাবে না সব। দেখুন, এই যে আমার আমের পিসগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। 2 ইঞ্চির মতো লম্বা করেছি। আর এটার পুরুত্ব হবে আলু ভাজিটা মোটা করে কাটলে যেরকম হয় এরকম। ভেতর থেকে আটি বা শাঁসটা আমরা ফেলে দিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ মাংসটা, এখানে কোনো আটির অংশ নেই। সবগুলো আম কুচি করার সময় কিন্তু আমি সাধারণ তাপমাত্রার পানি নিয়েছি, সেখানে আমি এগুলো ভিজিয়ে রাখছি। না হয় কিন্তু অনেক ক্ষেত্রে আমগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো আম যখন এভাবে কুচি করা হয়ে যাবে, পানিতে ডুবানো হয়ে যাবে, তখন আমি এখানে লবণ দিচ্ছি। লবণ দিচ্ছি 3-4 চামচ পরিমাণ। পানিটা কিন্তু খুব বেশি নেইনি। যে কোনো আচারের টক, আমের টক ভাব কাটানোর জন্য প্রথম দিকে যে পানিটা দেওয়া হয়, সেখানে কিন্তু খুব বেশি পানি দিলে লবণ আর পানির ঘনত্বটার একটা ব্যালেন্স থাকবে না, আর এতে করে কিন্তু আমের টক ভাবটা কম কাটবে। এভাবে আমগুলোকে আমি 3-4 ঘন্টা স্বাভাবিক তাপমাত্রায় ঢেকে রেখে দিয়েছি, এবং 3-4 ঘন্টা পর আমগুলো একটু সফট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি প্রথমেই ছেঁকে নিচ্ছি, এবং পরবর্তীতে পরিষ্কার পানিতে বেশি করে পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে টক ভাবটা আরও কেটে যায়। পরিষ্কার ঝুড়িতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই ঝুড়িতে যখন রাখছি, তখনও কিন্তু এগুলোর গায়ে মোটামুটি ভালো পানি আছে। এই বাড়তি পানিটা ছাড়ানোর জন্য আমি এগুলোকে আধা ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম। তারপর যে গায়ে পানিটা আছে আমের কুচির গায়ে, সেই পানিটা ছাড়ানোর জন্য একটা পাতলা সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়ে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে কিন্তু বাড়তি যে পানিটা আছে, সুতি কাপড় দিয়ে একটু চেপে দিলে এভাবে বাড়তি পানিটা শুষে নিবে, এবং আমগুলো একদম মোটামুটি বাইরে থেকে ড্রাই হয়ে যাবে। আমগুলো যেহেতু সফট, আমি এই আমগুলোকে 2 ভাগে এভাবে পানিটা শোষণ করে নিয়েছি। তারপর আমি একটু হালকা রোদে দিচ্ছি। রোদ না হলেও চলবে, আপনারা ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। আমি ছাদে একটা বড় ট্রেতে দিয়ে তার উপর একটা কাপড়ের মধ্যে দিয়েছি আমগুলো, এবং উপরে আবার একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি, যাতে ধুলাবালুটা না। এভাবে কড়া রোদে আমি 2 ঘন্টা রেখেছিলাম। যদি রোদ না থাকে, ফ্যানের বাতাসে যদি 5-6 ঘন্টা শুকিয়ে নেন, তাহলে দেখুন এই রকম হয়ে যাবে। আমগুলো অনেকটাই শুকিয়ে আসবে, চিকন হয়ে আসবে। এবার আমি আমার মূল রান্না চলে যাচ্ছি। একটা কাপ নিয়েছি, এই কাপ দিয়ে আমি পানি দিব এবং চিনি দিব। এই কাপে পানি দিচ্ছি 1 কাপ, আর চিনি নিয়েছি সাদাটা 3 কাপ। এখানে ব্রাউন চিনিটা দিলে একটু কালারটা বেশি কালচে হয়ে যায়, তাই সাদা চিনিটা ব্যবহার করেছি। চুলার আঁচ একদম সম্পূর্ণ হিট দিয়ে আমি পানি চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু প্রথম দিকে একদম সম্পূর্ণ হাই রাখতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না। এই রেসিপিতে পানি একদমই কম লাগে, মোরব্বাতে পানি কম লাগে। যখন চিনিটা সম্পূর্ণরূপে এভাবে গলে আসবে, চুলার আঁচ একদম ফুল হিটে রেখেই সবগুলো আমের কুচি এভাবে দিয়ে দিই। আমগুলোকে এভাবে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। তবে এই মুহূর্তে চুলার কাছ থেকে কিন্তু একদমই সরা যাবে না। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, কারণ চিনিটা কিন্তু গলে গিয়ে এখন অনেক আঠালো ভাব তৈরি হয়ে এসেছে। এই মুহূর্তে কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। 2-3 মিনিট পরেই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে, আর একটু পরপরই এভাবে নেড়ে-চেড়ে 3-4 মিনিট পর আমের ভেতরে যে বাড়তি পানিটা ছিল, সেটাও কিন্তু বের হয়ে গিয়ে এখন কিন্তু
মোরব্বাটা শুকাতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না এবং অনবরত নাড়তে হবে। এভাবে এই মোরব্বাটা আরও 4-5 মিনিট আমি শুকিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার পানিটা মোটামুটি সম্পূর্ণরূপে শুকিয়ে আসে। আমার পানিটা দেখুন আরও 2 মিনিট পর আরেকটু শুকিয়েছে এবং আরও 2 থেকে 3 মিনিট পর একদমই মোটামুটি গায়ে গায়ে লেগে গিয়েছে। এর বেশি কিন্তু এখন যদি করতে যাই তাহলে কিন্তু এগুলো লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের জন্য রেসিপিটা আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে একটু ফাঁক করে রেখে দিচ্ছি, যাতে করে ভাপটা বের হয়ে যায় আর মোরব্বাটা গলে না যায়। দেখুন পরের দিন আবার আমি ফিরে আসলাম, আমার মোরব্বাটা এইরকম হয়েছে, কিছুটা শক্ত কিছুটা নরম। এই মোরব্বাটা 2 দিনেই করতে হয়, কারণ যখন আপনি দ্বিতীয় দিন করবেন তখন দেখছেন শেডটা কিন্তু অলরেডি একদম পাল্টে গিয়েছে। কোনো আর্টিফিশিয়াল জর্দা রং বা অন্য কোনো রং ব্যবহার না করে এভাবে যদি দ্বিতীয় দিন একটু অপেক্ষা করেন আর 2-4 মিনিট একটু রান্না করে নেন, তাহলেই কিন্তু একটা সুন্দর ন্যাচারাল কালার এসে যাবে এবং দেখতেও খুব সুন্দর হবে। দেখুন কত টুকটুক একটা কালার চলে এসে। আমি এই রান্নাটা একদম লো হিটে আরও 2 মিনিটের মতো রান্না করব। তবে যেহেতু একদমই শুকিয়ে গিয়েছে, আমি এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। পানিটা কিন্তু খুবই কম হবে, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের, কিন্তু খুব বেশি হবে না। জাস্ট এই মোরব্বাটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে যাতে কষানো হয়, আর একটু এতটুকু পানি দেওয়া হবে। সর্বশেষে 2 থেকে 3 মিনিট পর যখন একদমই মোটামুটি শুকিয়ে এসেছে, তখন আমি একটু সংরক্ষণের জন্য ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা এখানে না দিলেও কিন্তু চলবে, যেহেতু এগুলো একটু ড্রাই শুকনা শুকনো, এখানে পানি থাকে না। তারপর অনেক সময় নাড়াচাড়ায় ফাঙ্গাস ধরে যায়, সেক্ষেত্রে একটু প্রিজারভেটিভ হিসেবে আমি ভিনেগার দিচ্ছি এখানে। ভিনেগার দিয়ে যখন দেখবেন যে একদম এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, আপনার খুন্তির সাহায্যে সমস্ত মোরব্বাটা একসাথে চলে আসতে চায়, তখন বুঝতে হবে মোরব্বাতে আর পানি নেই এবং নামানোর জন্য একদমই রেডি। এই যে দেখুন আঠালো ভাব, কিন্তু কত ঝরঝরে। আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু মোরব্বাটা, এই ঝুরি মোরব্বাটা আরও ঝরঝরে হবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। এই ধরনের মোরব্বাগুলো যখন রান্না করবেন তখন কিন্তু চেষ্টা করবেন একটা রান্না শেষে কড়াইতে না রেখে একটা চড়া পাত্রে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। তখন কিন্তু হয় কি, ঝরঝরে ভাবটা খুব সুন্দরভাবে। কিন্তু এভাবে যদি আটসাট করে কড়াইতে রেখে দেন বা ঢাকনা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু দলা পাকিয়ে যায়, ঝরঝরে ভাবটা আসে না, দেখতেও কিন্তু খারাপ লাগে। তাহলে দর্শকগণ, আমি এবার পরিবেশন করে নিচ্ছি। একটা কাঁচের জারে নিয়েছি, তার আগে প্লেটে আমি এভাবে একটু ফ্যানের বাতাসে এভাবে শুকিয়ে নিয়েছিলাম। আমার মোরব্বাটা একদমই কিন্তু শুকায়নি, এখনও ঠান্ডা হয়নি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কুসুম গরম অবস্থায় থাকতে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, আর যখন একদম ঠান্ডা হবে তখন কিন্তু খুব সুন্দর হবে। আবার চাইলে আপনি যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আরও ঝরঝরে হবে এবং খেতে কিন্তু খুবই ভালো। এই মোরব্বাটা একটু টকটক ভাব থাকে, হালকা টক, বেশি মিষ্টি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণভাবে মিষ্টি দিয়েও মোরব্বাটা তৈরি করতে পারেন। তাহলে দর্শকগণ, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।